আসসালামু আলাইকুম। সকল প্রশংসায় মহান আল্লাহ তাআলার। আজকের লেকচার 3-তে সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা দেখেছিলাম টাইটেশন, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে টাইটেশন কেমন হয়। যেমন আজকে প্রবলেমগুলো তৈরি করলাম। 20 ml HCl দ্রবণকে 0.1 মোলার 25 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা টাইটেশন করে পূর্ণ প্রশমিত করা হলো। তাহলে অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা কত? আমরা এই সূত্র ব্যবহার করে নির্ণয় করব। অ্যাসিডের আয়তন, অ্যাসিডের ঘনমাত্রা, ক্ষারের আয়তন, ক্ষারের ঘনমাত্রা, আর বিক্রিয়াটা দিতে হবে HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। ওখানে HCl এর মোল সংখ্যা, অ্যাসিডের মোল, ক্ষারের মোল। এখান থেকে বের হয়ে যাবে অ্যাসিডের ঘনমাত্রা কত, তার মানে SA বের হয়ে যাবে। দ্যাট ইজ SA ইকুয়াল টু হবে NaVVSB divided by NbVA। অ্যাসিডের মোল 1 মোল, ক্ষারের আয়তন, ক্ষারের ঘনমাত্রা, ক্ষারের মোল, অ্যাসিডের আয়তন বসালে ঘনমাত্রা বের হয়ে যাবে। অনুরূপভাবে 0.1 মোলার 20 ml সালফিউরিক অ্যাসিডকে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা পূর্ণ প্রশমিত করতে কত আয়তন ক্ষার লাগবে? অনুরূপভাবে কত আয়তন ক্ষার লাগবে, তাহলে এটাকে বের করতে হবে। তাহলে VB is equal to NbVASA divided by NaSB, তাহলে VB বের হয়ে যাবে। যখনই পূর্ণ প্রশমিত বলবে তখন আমরা এই সূত্র ব্যবহার করব, আদারওয়াইজ এই সূত্র ব্যবহার করা যাবে না। পূর্ণ প্রশমিত বললে এই সূত্র ব্যবহার করে হয় ঘনমাত্রা না হয় আয়তন বের করতে পারবো। এই দুটি প্রবলেম আমরা সলভ করতে পারবো। উদ্দীপক পরীক্ষায় অনেকবার এই উদ্দীপক এসেছে। তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, 0.1 মোলার 20 ml HCl, 0.1 মোলার 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড। এ পাত্রে রাখা আছে অ্যাসিড, বি পাত্রে ক্ষার। এই পাত্র দুটির দ্রবণকে মিশ্রিত করা হলো A + B। এই মিশ্রণের pH কত? আবার 20 ml অ্যাসিড, 20 ml ক্ষার মিশ্রিত করলে pH কত হবে? 20 ml অ্যাসিড, 30 ml ক্ষার মিশ্রিত করলে pH কত হবে? এটা আমাদের নির্ণয় করতে হবে। গত ক্লাসে দেখিয়েছিলাম যখন কোনো ক্ষার যোগ করা হয়নি তখন অ্যাসিডের pH কত? HCl কে তখন আয়নিত করে H+ এটা আমরা বের করেছিলাম 0.1 মোলার, 0.1 মোলার। তাহলে pH ছিল -log of 0.1 = 1। যখন এটা মিশ্রিত করা হয়েছিল তখন এটার ঘনমাত্রা এবং আয়তন গুণ দিয়ে আমরা মোল বের করেছিলাম। এটা ছিল 0.002 মোল, এটা ছিল 0.001 মোল সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। তখন এত মোলের সাথে এত মোল বিক্রিয়া করে প্রশমিত হয়ে যাওয়ার পরে অতিরিক্ত 0.001 মোল অ্যাসিড ছিল। এই 001 মোল ওই মিশ্রণে থেকে গিয়েছিল, অর্থাৎ অ্যাসিডের অতিরিক্ত অ্যাসিডের ঘনমাত্রা ছিল 0.001 মোল ডিভাইডেড বাই মিশ্রণের আয়তন 20 এবং 10 30 কে লিটারে নিয়েছিলাম 0.03 লিটার। এটাকে ভাগ করলে 0.033 মোলার। সুতরাং এই যে অনুরূপভাবে HCl কে আয়নিত করলে এই ঘনমাত্রার জায়গায় হবে এটা, তার মানে pH হবে -log of 0.033 মোলার। তাহলে এখান থেকে আমরা 1.47, তাহলে এটার সাথে এটা মিশ্রিত করলে এই pH হয়ে যাবে 1.47। যখন 20 ml এর সাথে 20 ml যোগ করেছিলাম তখন এখানে pH এসেছিল 7। আবার যখন 20 ml এর সাথে 30 ml যোগ করেছিলাম তখন এখানে ছিল 0.002 মোল, এখানে 0.003 মোল, অর্থাৎ লিমিটিং বিক্রিয়ক ছিল অ্যাসিড। কাজে এখানে অতিরিক্ত ক্ষার 0.001 মোল ছিল। এই মিশ্রণের আয়তন ছিল 20 এবং 30, দুইটা যোগ করলে 50। তখন অতিরিক্ত এই মিশ্রণে অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, সেই সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ছিল 0.001 মোল ডিভাইড বাই 0.05 লিটার ইজ ইকুয়াল টু হলো 0.02 মোলার। সুতরাং
এটাকে আয়নিত করলে তীব্র ক্ষার যেহেতু আয়নিত করলে 100% আয়নিত হবে, তার মানে এই ঘনমাত্রাটাই পাওয়া যাবে pOH হবে -log of 0.02 equal to 1.69, সুতরাং pH হবে 14 -1.69 equal to 12.30। তাহলে আমি এটাই বলতে চাচ্ছি এখানে আজকে যখন কোনো ক্ষার যোগ করা হয়নি তখন pH ছিল 0.1 মোলার HCl এর pH ছিল 1, যখন এখান থেকে 2 ml 4 ml 6 ml এভাবে 10 ml যোগ করা হলো তখন ধীরে ধীরে pH বৃদ্ধি পেল, বৃদ্ধি পেয়ে সেটা 1.47 হলো। যখন আরো HCl যোগ করা হলো, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হলো, তখন 20 ml এবং 20 ml ইকুইভ্যালেন্ট সমান হয়ে গেলে তখন pH হয় 7। এটাই ছিল আমাদের প্রশমন বিন্দু। এরপরে জাস্ট এক ফোঁটা যোগ করলেই বর্ণের পরিবর্তন হবে। যদি আমরা এখানে ফেনফথ্যালিন যোগ করি তখন বর্ণের পরিবর্তন অম্লীয় মাধ্যমে ফেনফথ্যালিন বর্ণহীন, যখন এক ফোঁটা অতিরিক্ত ক্ষার দেওয়া হবে তখনই বর্ণ হয়ে যাবে গোলাপি। এইটাই ছিল আমাদের প্রশমন বিন্দু। এরপর যদি আরো যোগ করা হয় 20 ml অ্যাসিডের মধ্যে যদি 30 ml ক্ষার যোগ করা হয় তখন আমাদের pH হয়ে গেল 14। তাহলে আমি বলতে চাচ্ছি যে যখন এই অ্যাসিডের মধ্যে ধীরে ধীরে ক্ষার যোগ করা হয় তখন pH ধীরে ধীরে বাড়তে থাকে। এবার আমরা যদি সেই লেখচিত্র দেখাই, লেখচিত্র কেমন হবে, তাহলে আমরা তিন ধরনের প্রবলেম সলভ করলাম। এই স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস থেকে তিন ধরনের উদ্দীপক তৈরি করা যেতে পারে। এবার এখানে আমরা তীব্র অ্যাসিডকে তীব্র ক্ষার দ্বারা টাইট্রেশন করছি, তাহলে আমরা বলতে পারি pH বনাম সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন, যেহেতু টাইট্রেশন করতেছি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা, সোডিয়াম হাইড্রোক্সাইডকে এখানে আমি ml আয়তন এককে নিলাম 1 2 3 এভাবে আমি 14 পর্যন্ত যদি দেখাই, তাহলে প্রথমে যখন আমি ক্ষার যোগ করি নাই টোটালটাই অ্যাসিড ছিল তখন pH ছিল 1, তাহলে 1 থেকে স্টার্ট হবে। ধীরে ধীরে ক্ষার যোগ করব, pH ধীরে ধীরে বাড়বে, বাড়তে বাড়তে হঠাৎ করে ড্রামাটিক্যাল চেঞ্জ হবে। এরপরে আবার ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এই বিন্দুটি ছিল প্রশমন বিন্দু। এইখানে 20 ml আয়তন সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এই pH 7। তাহলে আমরা বলতে পারি যখন তীব্র অ্যাসিডে তীব্র ক্ষার ধীরে ধীরে যোগ করা হবে তখন pH ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে, বৃদ্ধি পেতে পেতে হঠাৎ করে দ্রুত পরিবর্তন হবে, ড্রামাটিক্যাল চেঞ্জ হবে pH এর। পরে আরো ক্ষার যোগ করলে ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এটার কারণ কি? প্রথমে HCl অ্যাসিড 100% আয়নিত হয়ে H+ আয়ন সম্পূর্ণ H+ আয়ন দিয়েছে। যখন এখান থেকে আমি যোগ করব ক্ষার তখন এই H+ আয়ন OH এর সাথে বিক্রিয়া করে পানি হতে থাকবে। তাহলে তুল্য পরিমাণ অ্যাসিড তুল্য পরিমাণ ক্ষারের সাথে বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়ায় পানি উৎপন্ন হতে থাকবে। ধীরে ধীরে ক্ষার যোগ করলে এই প্রোটন কমতে থাকবে, কমতে কমতে এমন এক সময় আসবে যে সকল প্রোটন কমে গেছে। এরপরে যখন এক ফোঁটা যোগ করা হয় তখন সামগ্রিক মিশ্রণটি হয়ে যায় ক্ষারীয়। ক্ষারের pH অনেক বেশি, যা 13 কাছাকাছি, তাই দ্রুত লম্ব দিয়ে বৃদ্ধি পায়। এরপরে আরো ক্ষার যোগ করতে থাকলে সেই ক্ষারীয় মিশ্রণে OH আয়ন বৃদ্ধি পেতে থাকে, তাই pH ধীরে ধীরে আবার বৃদ্ধি পায়। এখন যদি আমি এই টাইট্রেশনটা উল্টাভাবে চিন্তা করি, অর্থাৎ এখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এখানে যদি HCl নেওয়া হয়, অর্থাৎ আমি যদি টাইট্রেশনটি HCl দ্বারা করে থাকি তাহলে লেখচিত্র কেমন হবে? আমরা বলতে পারি তখন pH বনাম এখানে নিতে হবে ভলিউম অফ HCl। এবার যখন কোনো অ্যাসিড যোগ করা হয়নি তখন এই ক্ষারের pH হবে সর্বোচ্চ ম্যাক্সিমাম pH। ধীরে ধীরে এখান থেকে আমি যদি HCl যোগ করতে থাকি তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের OH আয়ন কমতে থাকবে, তাহলে pH ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে। অর্থাৎ এখান থেকে অ্যাসিড যোগ করা মাত্রই হাইড্রোক্সাইড আয়ন কমবে, যেহেতু হাইড্রোক্সাইড আয়ন কমবে তাহলে pH হ্রাস পাবে, তাহলে ধীরে ধীরে হ্রাস পেতে পেতে হঠাৎ করে আবার পরিবর্তন হবে, তখন আবার ধীরে ধীরে হ্রাস পাবে। এখানেও প্রশমন বিন্দু হবে 7। তাহলে বলতে পারছি যে আগে যে লেখচিত্র পাওয়া গিয়েছিল ঠিক তার উল্টা।
যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা টাইট্রেশন করা হয় তখন ধীরে ধীরে পিএইচ বৃদ্ধি পেতে থাকে, যখন HCl দ্বারা টাইট্রেশন করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইডকে তখন হ্রাস পেতে থাকে। উভয় ক্ষেত্রেই আমরা একই প্রশমন বিন্দু বা pH 7 এ আমরা প্রশমন বিন্দু পেয়ে থাকি। এখন এখান থেকে প্রশ্ন আসতে পারে যে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে উপযুক্ত নির্দেশক নির্বাচন করো। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে যে কোনো নির্দেশক উপযুক্ত নির্দেশক, কারণ তীব্র অ্যাসিড দ্রবণে 100% আয়নিত হয় এবং তীব্র ক্ষার দ্রবণে 100% আয়নিত হয়ে H+ এবং OH- আয়ন উৎপন্ন করে, H+ এবং OH- বিক্রিয়া করে পানি নিরপেক্ষ বস্তু পানি উৎপন্ন করে। তাই পূর্ণ প্রশমন বিন্দুতে নিরপেক্ষ বস্তু পানি উৎপন্ন হওয়ায় তার pH 7 হয়, কারণ লবণের আত্মবিশ্লেষণ হয় না। তখন এই বিক্রিয়াটি দেখাতে হবে HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। উদাহরণস্বরূপ যদি আমরা এই বিক্রিয়াটাই বলি সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, তখন এই সোডিয়াম ক্লোরাইড আর আদ্র বিশ্লেষণ হয় না। সোডিয়াম ক্লোরাইড আদ্র বিশ্লেষণ হয়, যদি আদ্র বিশ্লেষণ হতো তাহলে এই বিক্রিয়াটি হওয়ার প্রয়োজন হতো HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে সোডিয়াম প্লাস, যদি এই পানি থেকে এই সোডিয়াম আয়ন হাইড্রোক্সাইড গ্রহণ করে তাহলে OH, আর যদি এ থেকে সে H+ আয়ন গ্রহণ করে তাহলে HCl। যারা প্রোটন গ্রহণ করে তারা হলো ক্ষারক, তাহলে এই ক্লোরাইড আয়নের ক্ষারীয় ধর্ম এবং এখানে সোডিয়াম আয়নের অম্লীয় ধর্ম পরস্পর সমান, তাই ক্যান্সেল করে দেয়, এইজন্য আদ্র বিশ্লেষণ হয় না। আর আদ্র বিশ্লেষণ হলে OH গ্রহণ করে সোডিয়াম হাইড্রোক্সাইড হতে হবে, যা একটি তীব্র ক্ষার। আর তীব্র ক্ষার মানে 100% আয়নিত হয়। 100% আয়নিত হলে এই বিপরীত বিক্রিয়াটি হয় না, সংঘটিত হয় না, তাই এই আদ্র বিশ্লেষণ হয় না। অনুরূপভাবে H+ গ্রহণ করলে HCl অ্যাসিড হতে হয়, যা তীব্র 100% আয়নিত হয়, এই বিপরীত বিক্রিয়াটি সংঘটিত হয় না। তাই এই লবণ আদ্র বিশ্লেষিত না হওয়ায় শুধুমাত্র এখানে পানির জন্যই pH প্রদর্শন করে। নিরপেক্ষ বস্তু পানি, এর pH হলো 7, তাই প্রশমন বিন্দু 7। যেহেতু প্রশমন বিন্দু 7, এই ক্ষেত্রে যে কোনো নির্দেশক উপযুক্ত নির্দেশক হবে। আমরা জানি নির্দেশক হিসেবে যাদেরকে ব্যবহার করা হয়, হয় মৃদু অ্যাসিড না হয় মৃদু ক্ষারক। মৃদু অ্যাসিড হলে এদের pH রেঞ্জ হলো 3 to 6, pH রেঞ্জ 3 to 6 যে কোনো নির্দেশক। আর ক্ষারীয় নির্দেশক হলে pH রেঞ্জ 8 to 10। যদি আমরা অম্লীয় নির্দেশক ব্যবহার করি, অম্লীয় নির্দেশকের ম্যাক্সিমাম পয়েন্ট 6, যা 7 এর কাছাকাছি। আবার যদি ক্ষারীয় নির্দেশক ব্যবহার করি মিনিমাম পয়েন্ট 8, যা 7 এর কাছাকাছি। আমরা এমন পদার্থকে নির্দেশক হিসেবে ব্যবহার করব যার pH প্রশমন বিন্দুর pH এর কাছাকাছি হয়, তাহলে এই বর্ণের পরিবর্তন স্পষ্ট বোঝা যাবে। উদাহরণস্বরূপ আমরা যদি এই টাইট্রেশনের ক্ষেত্রে ক্ষারীয় নির্দেশক যেমন ফেনফথ্যালিন যদি আমরা ব্যবহার করি, তাহলে ফেনফথ্যালিন একটি ক্ষারীয় নির্দেশক। আমরা জানি ক্ষারীয় নির্দেশককে এক্সপ্রেস করা যায় এভাবে, যা দ্রবণে সাম্য অবস্থায় থাকবে আয়ন প্লাস এবং OH-। যখন আমি এই অ্যাসিডীয় মাধ্যমে HCl অ্যাসিডের মধ্যে 1 থেকে 2 ফোঁটা যোগ করব, 1 থেকে 2 ফোঁটা যোগ করা মাত্রই এখানে অনেকগুলো H+ আয়ন বিদ্যমান থাকায় এই OH আয়নের সাথে H+ আয়ন বিক্রিয়া করে পানি হয়ে যাবে, সম্পূর্ণ OH এখানে চলে যাবে। তাই এই ইন্ডিকেটরটি সম্পূর্ণ আয়নিত অবস্থায় থাকবে। যখন সম্পূর্ণ আয়নিত অবস্থায় থাকে তখন বর্ণহীন হয়ে যায়। অর্থাৎ ফেনফথ্যালিন ইন্ডিকেটর অম্লীয় মাধ্যমে বর্ণহীন, ক্লিয়ার। যখন ধীরে ধীরে এখান থেকে ক্ষার যোগ করা হবে, ক্ষার যোগ করতে থাকলে H+ কমতে থাকবে। এই OH দ্বারা H+ প্রশমিত হওয়ার পরে পূর্ণ প্রশমন বিন্দুতে পৌঁছার পর যখন 1 ফোঁটা অতিরিক্ত ক্ষার যোগ করা হবে, তখন এখানে এক্সেস থাকবে OH- আয়ন। সেই এক্সেস OH যখন হবে তখন এক্সেস হলে এটার সাথে যুক্ত হয়ে এদিকে চলে আসবে, তখন এটা হয়ে যাবে গোলাপি। তার মানে জাস্ট 1 ফোঁটা ক্ষার যোগ করলে মাধ্যমটা হয়ে যাবে ক্ষারীয়। ক্ষারীয় মাধ্যমে ফেনফথ্যালিন গোলাপি বর্ণ প্রদর্শন করে। যখনই গোলাপি বর্ণ প্রদর্শন করবে তখনই আমরা স্টপ করে দেই টাইট্রেশন। স্টপ করে দিয়ে এখান থেকে ভলিউম হিসাব করে তার সাহায্যে ঘনমাত্রা নির্ণয় করে থাকি।
তাহলে প্রশ্ন হলো যে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে উপযুক্ত নির্দেশক নির্বাচন করো। আমরা ক্ষারীয় নির্দেশকও নির্বাচন করতে পারি, অম্লীয় নির্দেশকও নির্বাচন করতে পারি। কিভাবে বর্ণের পরিবর্তন হয় তাই এখানে দেখানো হলো। তাহলে পিএইচ বনাম সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তনের লেখচিত্র, পিএইচ বনাম HCl এর আয়তনের লেখচিত্র। এই হলো তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমনের লেখচিত্র। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।